নমস্কার, ঠিক সন্ধ্যে ৬টা নিউজ 18 বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ভোটের মুখে ফের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার ইডি স্ক্যানারে রাজ্যের আরো এক মন্ত্রী। সকাল থেকে যে খবর আপনারা দেখছেন, ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি এবং সকাল 9টা থেকে চন্দ্রনাথের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সরাসরি চলে যাব, ইন্দ্রজিৎ রুজ রয়েছে আমার সঙ্গে, ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, সকাল 9টা থেকে এখন সন্ধে 6টা, 9 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত ইডি তল্লাশি চলছে। তল্লাশিতে কি কোনো নথি বা কিছু মিলেছে এখনো পর্যন্ত? তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ঠিক কি আপডেট এই মুহূর্তে? দেখো, অবশ্যই যেটা বলে রাখবো, এখনো পর্যন্ত কিন্তু তুমি যেমনটা বললে, এখনো পর্যন্ত কিন্তু বোলপুরে যে নিচকোটি যেটা বাড়ি রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ, তার বাড়িতে কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি চলছে। পাশাপাশি আমরা যেটা দেখেছি, বেলা 1:50 নাগাদ তিনি কিন্তু তার বাড়িতে এসেছেন, অর্থাৎ তিনি মুরারয়ে ছিলেন, ভোট প্রচারে ছিলেন, অর্থাৎ তার গ্রাম যে বাড়ি সেই বাড়িতে ছিলেন। সেখান থেকে তড়িঘড়ি তিনি ছুটে আসেন এবং তারপরেই বাড়িতে ঢুকে যায়। এখনো পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদে বেশ কিছু আমরা যেটা নথি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি তার কাছ থেকে আরো বেশ কিছু জিনিস জানতে চাওয়া হচ্ছে, কারণ আমরা জানতে পারছি ইডি সূত্র মারফত সূত্রে যেটা জানতে পারছি যে বেশ কিছু মিডিল ম্যানকে জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডি আধিকারিকেরা। তাদের কাছ থেকে এই চন্দ্রনাথ সিংহের যে যুক্ত থাকা সেই বিষয়টা স্পষ্ট হয়েছিল এবং তিনি বেশ কিছু নাম পাঠিয়েছিলেন। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এবং তারপর থেকে এখনো পর্যন্ত সন্ধ্যে 6টা বেজে গিয়েছে, তল্লাশি অভিযান চলছে। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির শাসনকালে ইডি সিবিআই এর ব্যবহার বিরোধীদের বিরুদ্ধে 95% হচ্ছে এবং সার্বিকভাবে এদের ব্যবহার 365% বেড়েছে। আর এই মুহূর্তে বিজেপির অন্যতম বিশ্বস্ত জোটসঙ্গীতে পরিণত হয়েছে ইডি সিবিআই এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো। আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত বিজেপির আর একটা দুর্নীতিগ্রস্ত জোটসঙ্গী ইডি এবং সিবিআই, তারা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। ভারতবর্ষের মানুষকে এটা নতুন করে বোঝাবার কোনো প্রয়োজন নেই। তারা যত এইগুলো করবে, বিজেপির ভোট তত কমবে, এই বাংলায় তৃণমূলের ভোট তত বাড়বে। এর আগেও আমরা শুনেছি যে টিচার স্ক্যামে এরকম বহু নেতা মন্ত্রীর নাম আছে। আমাদের জেলারও নেতা মন্ত্রীর নাম থাকতে পারে, আগামী দিনে তাদের বাড়িতেও এরকম হয়তো কিছু হতে পারে, আমরা জানি না কবে কি হবে। কিন্তু তো দেখা যাচ্ছে তৃণমূলের ঠক বাজতে গা উজায়। একটা নেতাও দেখতে পাচ্ছি না যার নাম নেই এই ইয়েতে। সব মন্ত্রীর বাড়িতেই ইডি যাওয়ার কথা, সবাই তো টাকার ভাগ নিয়েছে। শিক্ষা দুর্নীতি, সেখানেও চন্দ্রনাথ সিনহা, যার সাথে শিক্ষা মন্ত্রকের কোনো সম্পর্ক নেই। তৃণমূলের নেতা হবে আর টাকা নেবে না, দুর্নীতি করবে না, লুট করবে না, হয় কখনো? আসলে রেহাই দিচ্ছে তৃণমূলের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত বড় নেতাদের। নিয়োগ দুর্নীতিতে অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকাল থেকে যে ছবি আমরা দেখছি, রাজ্যের 5 জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ফের তৎপরতা। রাজ্যের 5 জায়গায় ইডি তল্লাশি, কলকাতা সহ একাধিক জায়গা, লেক টাউনে ইডি তল্লাশি, মন্ত্রীর বাড়িতে বোলপুরে ইডি তল্লাশি। অন্যদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক জায়গায়, চেতলাতেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি। বিরাটি, চেতলা ইডি অভিযান, নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ সকাল থেকে যে ছবি আমরা দিকে দিকে দেখছি, রাজ্যের 5 জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন। অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। অনুপ, কি আপডেট এই মুহূর্তে? এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। রাজ্যের 5টি জায়গায় মূলত প্রাথমিক শিক্ষক যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলায় কিন্তু তল্লাশি হচ্ছে। এর আগে প্রসন্ন কুমার রায়কে যখন সিবিআই গ্রেপ্তার করেছিল, যে চার্জশিট, সেই চার্জশিটে কিন্তু একেবারে প্রসন্ন কুমার রায়ের যে বিশেষ করে উল্লেখ করা ছিল 5 নম্বর পাড়াতে। সেক্ষেত্রে কিন্তু পরবর্তী ক্ষেত্রে ইডি তাকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নেয় এবং এর আগে তার অফিসে বিভিন্ন তল্লাশি করা হয়। সেই তল্লাশির নথি পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু ব্যবসায়ীর নাম উঠে আসে, যেখানে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার টাকা কিন্তু সরাসরি ভাবে নিয়োগ সেখানে করা হয়েছিল এবং সেই ব্যবসায় খাটানো হয়েছিল, সাইফুন করা হয়েছিল। এভাবে বেশ কিছু তথ্য উঠে আছে। সেই কারণেই কিন্তু একেবারে আজকে যেমন চেতলার যে ব্যবসায়ীর কথা বলা হচ্ছে, সেই ব্যবসায়ী, অন্যদিকে লেক টাউনের ব্যবসায়ী, বিরাটিতে বিভিন্ন জায়গায় কিন্তু এই তল্লাশি অভিযান করা হচ্ছে। এবং তল্লাশি অভিযান করার কারণ যে প্রসন্ন কুমার রায়, তিনি যে একেবারে যেভাবে নিয়োগ দুর্নীতির টাকা বিভিন্ন জায়গায় খাটানো হয়েছিল, প্রচুর পরিমাণে টাকা তোলা চাকরি প্রার্থীদের থেকে, এই সমস্ত যখন তথ্য পায় তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই সদুত্তর পায়। এবং শুধুমাত্র এই ব্যবসায়ী বললে ভুল হবে, এছাড়াও কিন্তু ইডি ডাটারে আরো বহু ব্যবসায়ী আছে যাদেরও বাড়িতে কিন্তু পরবর্তী তল্লাশি করার যে প্রচেষ্টা, সেই অনুযায়ী কিন্তু বিভিন্ন নথি তারা খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে প্রথমে কিন্তু এই যে 3 ব্যবসায়ীর কথা বলা হচ্ছে, তাদের নাম যে সরাসরি উঠে এসেছে, সেই কারণে ইডির পক্ষ থেকে আজকে এই তল্লাশি অভিযান, এই দীর্ঘ যে তল্লাশি অভিযানে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করতে পেরেছে। কিভাবে টাকা পাচার করা হয়েছিল, সাইফুন করা হয়েছিল, সমস্ত নথি কিন্তু উদ্ধার করতে পারা যাচ্ছে বলে এমনটাই কিন্তু বিশুদ্ধ খবর। বেশ,
এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ, হাইকোর্টের নিয়োগ দুর্নীতিতে জামিন সংক্রান্ত মামলায় নোটিশ। মুখ্য সচিবকে নোটিশ, বিচারপতি জয়মাল্য বাগচুর আগামী 3রা এপ্রিলের মধ্যে রিপোর্ট তলব হাইকোর্টের। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার সরকারি অফিসাররা, তাদের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন চায় সিবিআই। রাজ্য সরকারের অবস্থান জানতে চেয়ে মুখ্য সচিবকে নোটিশ হাইকোর্টের। এবার বাঁকুড়ার দিকে নজর রাখবো, কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিআইডির হাতে গ্রেফতারি। জালে এসএসসির উত্তর পশ্চিমাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিন। চাকরি দিতে স্বজন পোষণের অভিযোগ, ধৃতকে আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ। আগেই গ্রেফতার সিরাজউদ্দিনের স্ত্রী জসমিন। তার স্ত্রী চাকরি পেয়েছেন জসমিনা খাতুন, তিনি অলরেডি অ্যারেস্ট হয়েছেন। তিনি সেই সময়ে চেয়ারম্যান ছিলেন ওয়েস্টার্ন এবং নর্দার্ন রিজিয়নে। ওই সময় এই দুর্নীতিটা ঘটেছে বলে অভিযোগ। সিআইডি তাকে 7 দিনের জন্য পুলিশ হেফাজতে চেয়েছিল, বিচারক তাকে 27 তারিখে প্রোডাকশনের ডেট দিয়েছেন। তাতে সিআইডি রিমান্ডে নিয়ে যাচ্ছে। গত বুধবার থেকে আয়কর হানা শুরু হয়েছে। আজ শুক্রবার নাগারে আয়কর হানা। স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর হানা। 60 ঘন্টারও বেশি সময় ধরে আয়কর হানা। আরো বিস্তারিত জানাবে, এই মুহূর্তের আপডেট দেবে অমিত সরকার, রয়েছে আমার সঙ্গে। অমিত, দেখো, প্রায় 60 ঘন্টা অতিক্রম করে গিয়েছে। এখনো পর্যন্ত আয়কর দপ্তরের আধিকারিকরা, অফিসাররা কিন্তু এখনো পর্যন্ত স্বরূপ বিশ্বাসের নিমালিপুরের বাড়িতে তারা রয়েছেন। এখনো তল্লাশি অভিযান চালানো হচ্ছে। মূলত শহরের দুটি রিয়েল এস্টেট সংস্থার আয় ব্যয় গরমিলের সূত্র ধরে গত বুধবার সকাল থেকে অ্যাভিডেটে বেশ কিছু জায়গা কিন্তু তল্লাশি অভিযান শুরু হয়েছিল। এবং তারই সূত্র ধরে স্বরূপ বিশ্বাসের বাড়িতেও এই তল্লাশি অভিযান হচ্ছে এবং বিভিন্ন তার আয়কর রিটার্ন সংক্রান্ত বিভিন্ন নথি খতিয়ে রাখা হচ্ছে। এমনটা কিন্তু আয়কর দপ্তর সূত্রে খবর। একই সঙ্গে তার ব্যাংকের আর্থিক লেনদেন সংক্রান্ত বিভিন্ন ট্রানজাকশন, এই বিষয়গুলো কিন্তু আয়কর দপ্তরের তরফে দেখা হচ্ছে বলে আয়কর দপ্তর সূত্রে খবর। তবে এই অভিযান কতক্ষণ চলবে বা আরো কতটা দীর্ঘায়িত হবে সেই নিয়ে কিন্তু অফিসিয়ালি কিন্তু এখনো পর্যন্ত আয়কর দপ্তরের তরফে স্পষ্ট করা হয়নি। তবে বুধবার সকাল 5:30 নাগাদ কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সঙ্গে নিয়েই আয়কর দপ্তরের আধিকারিকরা স্বরূপ বিশ্বাসের নিমালিপুরের ফ্ল্যাটে আসেন এবং বাড়িতে আসেন এবং এখনো পর্যন্ত প্রায় 60 ঘন্টা হয়ে গেল এই তল্লাশি অভিযান জারি রয়েছে। বেশ, রাজনৈতিক পুরোপুরি উদ্দেশ্য এখনো চলছে। যতক্ষণ না কথা বলবো কি হয়েছে না রাজনৈতিক পুরোপুরি উদ্দেশ্য এখনো চলছে। যতক্ষণ না কথা বলবো কি হয়েছে না পদে পদে বেআইনি নির্মাণ। প্রতিদিন নিউজ 18 বাংলায় আমরা দেখাই বেআইনি নির্মাণের ছবি, দেখাই একাধিক জায়গায়। আজও দেখাবো। প্রথমে বারুইপুরের ছবিটা দেখাবো। বেআইনি নির্মাণের অভিযোগ। বারুইপুরের মল্লিকপুর ও হরিহরপুর গ্রাম পঞ্চায়েতে বেআইনি নির্মাণ। স্থানীয় পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগে সরব স্থানীয়রা। যদিও অভিযোগ সম্পর্কে মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের দাবি, বহুতলগুলি কোনো রকম অনুমতি ছাড়াই নির্মাণ হয়েছে। প্রশাসনকে বারবার জানিয়েছেন, চিঠি দিয়েছেন, তারপরেও আটকানো যাচ্ছে না এই বেআইনি নির্মাণ। বিল্ডিং এর টাকা নন লিগ্যাল সব নিচ্ছে, প্রধান নিচ্ছে, তো সদস্য নিচ্ছে, নিয়ে ভাগাভাগি করছে, সব করছে। আনলিগ্যালে কাজ হচ্ছে, অনেক আছে, প্রচুর কয়েক হাজার। আমাদের কাছে এরকম কোনো অভিযোগ নেই, তবে যখন অভিযোগ আসবে নিশ্চয়ই খতিয়ে দেখবো। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন নিশ্চয়ই তাদের জানাবো যে এই বিষয়ে যে বেআইনি নির্মাণ যাতে অবিলম্বে বন্ধ করা যায়। সদস্য বা প্রধান বা কেউ এই বিষয়ে জড়িত নেই, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যদিও বলেন যে গ্রাম পঞ্চায়েতের অনেক ক্ষমতা দেওয়া আছে, গ্রাম পঞ্চায়েত সেখানে ভাঙা বা অন্যান্য কাজগুলো করতে পারে, কিন্তু এখানে অনেক রকম বাধাও আছে। পারমিশন এসডিও মারফত করে ভাঙা সম্ভব, বা গ্রাম পঞ্চায়েতের ততটা সেইভাবে ইনফ্রাস্ট্রাকচার নেই যে বুলডোজার থেকে আরম্ভ করে জেসিবি ভাড়া করে ভাঙার মতো ক্ষমতা গ্রাম পঞ্চায়েতের নেই। বারুইপুরের পরে এবার মাথাভাঙার দিকে নজর রাখবো। প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মাথাভাঙা 3 নম্বর ওয়ার্ডের সরকারি জায়গায় অবৈধ নির্মাণের অভিযোগ বেশ কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে। যে ছবি দেখছেন, এই নির্মাণগুলোই বেআইনি ভাবে তৈরি করা হয়েছে, এমনটাই অভিযোগ। ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ আর কড়া ভূমিকা এলাকার কাউন্সিলর। অভিযোগ, ওই ওয়ার্ডের রোডের পাশে বিভিন্ন ব্যবসায়ীরা পুরসভার ড্রেন দখল করে ড্রেনের উপর নির্মাণ কাজ করছেন, তবে পুরসভার কোনো অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ। ড্রেনের ওপরে যে দোকানটা বাড়িয়েছেন, ড্রেনের ওপরে কি করা যায়? না, এটা যায় না। আমি তো বানাই নাই, বাবা বানাইছে, আমি তো বলতে পারবো না। আমি বেশি দিনও দোকান করিও না, বাবা বানাইছে, আমি কেন করবো? প্রকাশ্য রাস্তা দিয়ে দেখা যায় না,
সুতরাং এটা আমরা কি করে বুঝবো যে এটা কতদিন ধরে করছে কি করছে? আমরা আলটিমেটাম দিয়ে গেলাম, না করলে আমরা ভেঙে দেবো। 6টা দোকান আছে, আমরা আজকে চিঠি করবো তাদের। ড্রেনের উপরে কনস্ট্রাকশন হচ্ছে, আমি এসিকে বললাম ইমিডিয়েট চিঠি করে এবং ওটাকে অলরেডি কাজটাকে স্টাফ করতে বলা হয়েছে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেবে। অর্থাৎ যদি সে না ভাঙে তাহলে পরবর্তীতে আমরা দেখি এবং বৈধ কাজ আমরা কোনো সময় এইসব কাজ আমরা সমর্থন করি না। আর এই ধরনের যারা কাজ করে তাদের এগেনস্টে প্রয়োজনে যত রকম আইনানুগ ব্যবস্থা আছে আমরা ব্যবস্থা করি। কোথাও পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ, কোথাও ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ, উত্তরপাড়ায় আবার বেআইনি বাড়ি নির্মাণের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। 15 নম্বর ওয়ার্ডের বিকে স্ট্রিটে বেআইনি বাড়ি নির্মাণের অভিযোগ তুলে প্রতিবাদের সরব এলাকার মহিলারা। স্থানীয়দের অভিযোগ, 1 বছর আগে ওই ব্যক্তি 2 তলা বাড়ি কিনে 6 তলা নির্মাণ করেছে পুরসভার কোনো অনুমতি ছাড়াই। দুর্ঘটনা হবেই এমন কথা বলছি না, কিন্তু হলে অনেকের প্রাণ যাবে। আর বাড়িটার জন্য এই যে গলি 3 ফুট 4 ফুটে আছে, সেই গলিটার একটা অংশ নেমে গেছে, যে পোর্শনে বাড়িটা হয়েছে। আরেকটি অংশ অপর বাড়িটা যেটা রয়েছে সেখানে উঠে গেছে, 2 ইঞ্চি অলরেডি উঠে গেছে। দোতলা বাড়ি ছিল, এখন কতলা হয়েছে? এখন 7 তলা। আমার তো মনে হয় এটাতে কোনো মিউনিসিপ্যালিটির কোনো পারমিশন দেওয়া নেই, উইদাউট পারমিশন ছাড়া এই বাড়িটি করছে। ওনারা বলছেন যে আপনারা ব্যবস্থা করুন, আপনারা চেঁচামেচি করুন। যারা প্রশাসনে আছে তাদের দায়িত্ব, মেনলি মিউনিসিপ্যালিটিতে যারা আছে তাদেরকে আমরা জানালাম, তারা তো এটাকে বন্ধ করাবে। ওনাকে বলা হয়েছে, মুখে বলা হয়েছে যে এরকম আপনি এটা করছেন, যে প্ল্যান দেখান বা কিছু, উনি প্ল্যান দেখাতে পারেননি। তারপর একটা হিয়ারিংও হয়, হিয়ারিংয়ে উনি যেতে পারেননি। কাউন্সিলর হিসাবে ওনাদের সাথে তো থাকবোই, অবশ্যই আছি। মানে আমিও মানে ভীত সন্ত্রস্ত যে কারুর যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়। অলরেডি আমরা এর হিয়ারিং করেছি এবং তার ডিমোলিশনের জন্য আমরা নির্দেশ দিয়েছি। ল ইজ ফর এভরিওয়ান। এই বাড়ি ভাঙতে হবে, তার কারণ এই বাড়ি অনুমোদনবিহীন যেই পার্টটা তারা করেছে, ইতিমধ্যে সেটাকে ভেঙে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নিজের ওয়ার্ডে 2 তলা থেকে 7 তলা ফ্ল্যাট হয়ে গেছে, বিল্ডিং হয়ে গেছে, সেটা ওনারা দেখতে পারেন না। আজকে পুরো উত্তরপাড়া ঘুরে ঘুরে আপনি দেখে নিন, 6 ফুট রাস্তা, G+4 ওখানে বিল্ডিং হচ্ছে। মিউনিসিপ্যালিটি নোটিশ দিয়েছে, নোটিশ দেওয়ার পর যদি কোনো কাজ না হয়ে থাকে, ওখানে একটা বোর্ড লাগালো না কেন, ইলিগাল বিল্ডিং বা ডিলেপিটেটেড বিল্ডিং বা কোনো একটা অ্যাবেন্ডেন্ড বিল্ডিং, একটা বোর্ড তো লাগাতে পারতো মিউনিসিপ্যালিটিতে তো পাওয়ার আছে। বলা চলে গার্ডেন রিচের ঘটনা চোখ খুলে দিয়েছে অনেকের, যেমন পানিহাটিতে পুকুর ভরাট করে বাড়ি তৈরির অভিযোগ। পানিহাটি পুরসভা 4 নম্বর ওয়ার্ডের হরিকুঞ্জ এলাকার ঘটনা। প্রকাশ্যে পুকুর ভরাট করে তৈরি হচ্ছে বাড়ি। বহু পুরনো পুকুর ভরাট করে ফেলছে এলাকার জমি মাফিয়ারা। আর এই বিরুদ্ধে এবার সরব হয়েছে স্থানীয়রা। পানিহাটি পুরসভা থেকে শুরু করে খড়দা থানায় বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছেন বাসিন্দারা, কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। অবশেষে তারা বিক্ষোভ দেখান। জন্মলগ্ন থেকে এখানে পুকুর দেখে এসেছি, 6 মাস হয়েছে, ভর্তি হওয়া শুরু হয়ে গেছে। কাউন্সিলর বা কাউকে জানি, সবাইকে জানানো হয়েছে, প্রশাসনের যত আছে সমস্ত জায়গায় কাগজপত্র দিয়ে জানানো হয়েছে। কি বলছে যাবো দেখছি ব্যাপারটা কি হচ্ছে। এই 3 মাসের ভিতরে এই ফাউন্ডেশন উঠে গেছে। তো যারা ওই পুকুরের বলছে, যারা পুকুর, সেই পুকুরের যিনি মালিক নোংরা আবর্জনা মাটি এসব ফেলতো, তারপর লোকাল লোকরা আপত্তি করতো, বন্ধ থাকতো। 2-4 বার পুলিশ এসে লেবারদের তুলেও নিয়ে গেছে। এগুলি সবই কিন্তু আমার শোনা, যে এটা 15 বছরের উপরে সমস্যা। অন্যায় করলে কেউ সেটা কিছু ছেড়ে দেওয়ার ব্যাপার নেই। রাজবাবু থেকে শুরু করে বা যুব নেতা পুচি হয়ে কোথাও এগুলো সাপোর্ট করা হচ্ছে না। হ্যাঁ, যার জন্য আমরা তো জানি যে এগুলো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে। জলাশয় বুঝিয়ে বেআইনি অবৈধ বহুতল নির্মাণ করা বাংলার উন্নয়নের উজ্জ্বল প্রকল্প। এখন এ চক্রের সাথে বিধায়ক, চেয়ারম্যান, কাউন্সিলর থেকে শুরু করে ইঞ্জিনিয়ার প্রত্যেকে একটা নেটওয়ার্কের মতন জড়িত। এই তোলামূল পারলে গঙ্গাটুকুও বুঝিয়ে দেয়। যেটুকু জল বেঁচে আছে সেটাতে এ সরকারকে বিসর্জন না দিলে মুক্তি পাওয়া যাবে না। রবিবার রাতে গার্ডেন রিচে বিপর্যয়, আর সেই বিপর্যয়ে আরো দেহ উদ্ধার। গতকাল রাতে ধ্বংসস্তূপ থেকে একটি দেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তির নাম আব্দুল রইফ নিজামি ওরফে শেরুই ভেঙে পড়া বহুতলের কো-প্রমোটার। ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন। দেহ রাতে উদ্ধারের পর এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। গার্ডেন রিচ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে 11।
বিচারপতির ভৎসনার মুখে রাজ্য পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্ত। সন্দেশখালীতে 3 বিজেপি কর্মী খুনের মামলা, চার্জশিটে নেই কেন শেখ শাহজাহানের নাম? প্রশ্ন বিচারপতি জয় সেনগুপ্তর। চার্জশিটে নেই কেন শাহজাহানের নাম? 1 এপ্রিলের মধ্যে জবাব তলব আদালতের। সাক্ষীদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন, সেই কারণেই নাম বাদ দাবি পুলিশের। সন্দেশখালীর দিকে নজর রাখতেই হবে, কারণ আবারও উত্তপ্ত সন্দেশখালী। ফের আগুন জ্বালিয়ে বিক্ষোভ। শিবু হাজরার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। সন্দেশখালী 2 নম্বর ব্লকের জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতের লাল কাছারি এলাকায় প্রায় 100 জন চাষিদের জমি জোর করে দখল করে মাছ চাষের অভিযোগ। তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরার অনুগামী স্বপন মজুমদার, আবু তালেব মোল্লা, মোতালেব মোল্লা সহ আরো অনেকের বিরুদ্ধে অভিযোগ। এছাড়াও নদীর চরে থাকা ম্যানগ্রোভ কেটে অবৈধভাবে ফিশারি করছে। আর এই অবৈধ ফিশারির প্রতিবাদ করতে গেলেই মারধর, জরিমানা, হাজার হাজার টাকা জরিমানা, খুনের হুমকি দিচ্ছে। পুলিশকে জানিয়ে কোনো সুরাহা না হওয়ায় আজ তারা লালকুঠি এলাকায় হাতে ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান। জলকারগুলো পূর্বে দখল করে তারা করে খাচ্ছে। শাহজাহান ঘনিষ্ঠ, শিবু ঘনিষ্ঠ, আবু তালেব মোল্লা, তেনো মোল্লা, তারপরে তোমার জামশেদ মোল্লা, তপন সাহা, ওদেরকে গ্রেপ্তার করতে হবে। স্বপন মজুমদার, গরিব মানুষ, অসহায় মানুষ, তাদের জমি রয়েছে, সেই জমিগুলো এরা জোর করে লুট করে ভেড়ি বানিয়েছে এবং টোটাল জব কার্ডের কাজ দিয়ে শিবু হাজার ঘেরবাড়ি করেছে। এই সমস্ত কাজ করেছে শিবু হাজার নেতৃত্বে, টোটাল শিবু হাজার সাগরেদরা করেছে। অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এখানেই শেষ নয়, আরো অসংখ্য ভুরি ভুরি অভিযোগ। শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশা ঘনিষ্ঠ ব্যবসায়ীর বিরুদ্ধে 3,50,000 টাকা শোধ না করার অভিযোগ। শাহজাহান ঘনিষ্ঠ ইটভাটা ব্যবসায়ী মির্জানুর রহমান মোল্লার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ। মির্জানুর মোল্লা বলে একজন আছেন, SNBF ভাটা সরবেরিয়া, কিছু মাল আমি দিয়েছিলাম, 2 বছর ধরে মাল দিয়েছি, কিছু টাকা আমাকে দিয়েছে, এখনো 3.5 লাখ টাকার উপরে টাকা পাবো, সে টাকাটা দিচ্ছে না। ওখানে গেলে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেয়, মারধর করতে আসে, গালাগালি করে। বাবা যখনই এই পয়সা যখন চাইতে আসে, বাবাকে হুমকি দিচ্ছে, বের করে দেওয়ার ধমকি দিচ্ছে, ঘাড় ধাক্কা দিচ্ছে। এবার বাবা তো এরকম বয়স্ক মানুষ অবস্থায় এরকম কোথাও যেতে পারছে না, থানায় গিয়ে রিপোর্ট করেছে। অসুস্থ মানুষ একটা, থানায় গিয়ে রিপোর্ট করা হয়েছে। আমরা চাইছি যে আমরা পুলিশের থেকে এই বিচারটা যাতে পাই। আমাদের এই টাকা পয়সা নিয়েই সবকিছু, এই টাকাটাই আমাদের সম্বল। অত টাকা পাবে না তো। আমার কাছে তো ইট নিয়ে গেল মাঝে, ওনার কাছে খাতাপত্র আছে যে 2.5 লাখ টাকা পাবে, ওনার হিসেব আছে। ও তো ইট নেবে বলেছিল, আমি বললাম যে ইট এরকম দাদা আমার এটা কন্ট্রাক্টারি কাজ চলছে, তুমি 1 সপ্তাহ পরে আসো। কালকে আমার রাজবাড়ি ফাঁড়ির থেকে ফোন করেছিল, আমি ঠিক আছে আমি এক জায়গায় আছি, আমি কালকে যাব। শেখ শাহজাহান ও তার ভাই শেখ আলমগীর সহ মোট 9 জনকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। সিবিআই হেফাজত শেষ, বসিরহাট মহকুমা আদালতে তোলা হলো 9 জনকে। কি বলবেন?